ইউক্রেনের রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার উপর অসংখ্য নিষেধাজ্ঞার তলোয়ার ঝুলছে। আন্তর্জাতিক অর্থায়ন, অর্থ সংক্রান্ত, লুহানেস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া সহ এমন অগণিত বিষয়কে কেন্দ্র করে নিষেধাজ্ঞার জালে জর্জরিত মস্কো। তবে কোনো কিছুই পুতিনের দেশকে এই অবধি ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে সরিয়ে আনতে পারেনি, যার ফলশ্রুতিতে নিষেধাজ্ঞা আরোপকারী যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ব্যাপক দুশ্চিন্তায় ভুগছে। এর মাঝে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এক বিস্ফোরক সিদ্ধান্তের খোলাসা করেছে। সংগঠনটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইউক্রেনের সামরিক অভিযান অব্যাহত রাখার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ সহ আনুষঙ্গিক সব সিদ্ধান্ত বহাল থাকবে। G7 16 নভেম্বর শনিবার এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি প্রকাশ করেছে। G7 এর বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের 1000তম দিন আসন্ন। ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা কেবল রাশিয়া। বিবৃতিতে অঙ্গীকার করে বলা হয়েছে, রুশ আগ্রাসন ঠেকাতে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা হবে। G7 নেতাদের এই প্রতিশ্রুতি ইউক্রেন সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দেয়। একদিকে নিষেধাজ্ঞা ও অন্যদিকে সমর্থন অব্যাহত রাখার মাধ্যমে রাশিয়াকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য যে G7 এর বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছে ইতালি। 7 সদস্যের অন্যান্য দেশগুলো হল যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এদিকে সম্প্রতি তথ্য পাওয়া গেছে, ইউক্রেনের জন্য আগামী দিনগুলোতে আরও খারাপ খবর আসতে যাচ্ছে, কারণ যুদ্ধের এই পর্যায়ে কিয়েভ যেদিকেই তাকাচ্ছে সেদিকেই মস্কোকে সুবিধাজনক অবস্থানে দেখতে পাচ্ছে। রাশিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের প্রথম সারিতে মূল স্পটগুলোতে অগ্রগতি অর্জন করেছে। একই সময়ে মস্কো দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে পাল্টা আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। চলতি বছর কিয়েভের একমাত্র বড় সামরিক সাফল্যের স্থান হচ্ছে কুরস্ক অঞ্চল। মস্কো কুরস্কে প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সম্প্রতি উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের মাধ্যমে এখানে সেনার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার থেকে জর্জ ব্যারোস সিএনএনকে বলেছেন, রাশিয়াদের এই মুহূর্তে সম্মুখ সারি জুড়ে উদ্যোগ রয়েছে। তারা সফলভাবে কৌশলগত অর্জনগুলো কাজে লাগাচ্ছে এবং সেই কৌশলগত অর্জনগুলো শক্তিশালী করছে। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সুবিধা ইউক্রেনের পক্ষে সম্ভাব্য পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়াকে অসম্ভব করে তোলে। ব্যারোস বলেন, রাশিয়ানরাই পদক্ষেপ নিচ্ছে এবং তারা ইউক্রেনীয়দের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে। এটি ভালো জিনিস নয়, কারণ আপনি ক্রমাগত রক্ষণাত্মক হয়ে যুদ্ধে পরাজিত হবেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পবিত্র কাবা শরীফের মতো দেখতে একটি প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পীরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরই সৌদির পক্ষ থেকে ব্যবসায়িক স্বার্থ সিদ্ধি এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয়, রাষ্ট্রীয় এবং গোষ্ঠীর প্রতীক ব্যবহারকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এসব প্রতীকের মর্যাদা রক্ষার পাশাপাশি এদের নিয়ে অপব্যবহার বন্ধ করতে এমন কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 17 নভেম্বর রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, অপব্যবহার ও শোষণ রোধে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার করা যাবে না। সৌদি আরব তাদের অপব্যবহার বা শোষণ রোধ করার লক্ষ্যেই মূলত দেশগুলোর প্রতীক এবং লোগোর পাশাপাশি ধর্মীয় এবং সাম্প্রদায়িক প্রতীকগুলোর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশটির বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ আল কাসারি এ নির্দেশনা জারি করেছেন। এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদি আরবের যে প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ নির্দেশনা অনুসারে জাতীয়, ধর্মীয় বা সাম্প্রদায়িক প্রতীকগুলোর ব্যবসায়িক স্বার্থে পণ্য, প্রচারমূলক সামগ্রী বা অন্যান্য বাণিজ্যিক লেনদেনে ব্যবহারকে নিষিদ্ধ করে। আইন অমান্যকারীরা সৌদি আরবের মিউনিসিপাল আইন অনুসারে শাস্তির মুখোমুখি হবেন। এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশের 90 দিন পর থেকে নির্দেশনা কার্যকর করা হবে। নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য করার জন্য এর সময় দেওয়া হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগে থেকেই সৌদিতে জাতীয় পতাকা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এর উপর ভিত্তি করে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে, কেননা পতাকায় কালেমা ও ক্রস তলোয়ার এবং একটি পাম গাছের প্রতীক রয়েছে। নতুন এ নির্দেশনায় সৌদি নেতাদের ছবি এবং নাম মুদ্রিত সামগ্রী, পণ্য, বিশেষ উপহার এবং প্রচারমূলক কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব বজায় রেখে অপব্যবহার রোধ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গেল মাসের শেষের দিকে ইরানের সর্বোচ্চ নেতা 85 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়। খামেনির অসুস্থতার তথ্য প্রকাশিত হওয়ার পরপরই দেশটিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়। ইরানের জনসাধারণ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে তাদের প্রিয় নেতার বর্তমান অবস্থান জানার জন্য। এর মাঝেই আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোমায় রয়েছেন। তবে অবাক করা তথ্য হলো, কোমায় থাকা গুঞ্জনের মধ্যে 17 নভেম্বর রবিবার লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার একটি পোস্ট করেছেন খামেনি। নিউ ইয়র্ক টাইমস গত অক্টোবরে খামেনিকে গুরুতর অসুস্থ বলে একটি প্রতিবেদন প্রকাশ করেন। আয়াতুল্লাহ আলী খামেনির অসুস্থতার সংবাদ এমন এক সময়ে প্রকাশিত হয় যার মাত্র একদিন আগে ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর বেশ কিছু মিডিয়া নিউ ইয়র্ক টাইমসের সাথে তাল মিলিয়ে দাবি করে খামেনি বর্তমানে কোমায় রয়েছেন, যে কারণে তিনি 55 বছর বয়সী ছেলে মুস্তফা খামেনিকে একটি গোপন বৈঠকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। এমন গুঞ্জন যখন ডালপালা মেলতে শুরু করে, ঠিক তখনই নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের একটি ছবি সহ একটি পোস্ট দিয়েছেন, যেখানে লেবাননে ইরানের রাষ্ট্রদূত মুস্তফা আমানির সঙ্গে তার অফিসে কথা বলতে দেখা গেছে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি দুপুরে লেবাননে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত জনাব মোস্তফা আমানির সাথে তার প্রতিদিনের বৈঠকের ফাঁকে দেখা ও কথা বলেছেন। এর আগে গত সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে আহত প্রায় 3000 জনের মধ্যে আমানি ছিলেন, যেই হামলায় অন্তত 39 জন নিহত হয়। সে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান এবং হিজবুল্লাহ। এদিকে গত মাসে ইসরায়েলে 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। জানিয়ে গত 5 অক্টোবর বক্তৃতায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ইসরায়েল আর বেশি দিন টিকবে না। সেই সঙ্গে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবা হিসেবে ন্যায্যতা দেন খামেনি। বিদ্যুতের গতিতে তীব্রতা বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এর মাঝেই গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। হঠাৎ একযোগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে পুতিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের হামলায় 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন ব্যবহার করেছে মস্কো। 17 নভেম্বর রবিবার কিয়েভ, ওডেসা সহ ইউক্রেন জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 3 বছরের যুদ্ধে এ ধরনের একযোগে হামলা খুব কমই হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল। বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য জ্বালানি উৎপাদন স্থাপনা।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দেশ জুড়ে 140টি ক্ষেপণাস্ত্র ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে। প্রায় 3 বছরের যুদ্ধে এ সংখ্যাটি বৃহত্তম। এবারের ব্যারেজে ইরানের তৈরি শাহেদ ড্রোনের পাশাপাশি ক্রুজ, ব্যালিস্টিক এবং বিমান থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ড্রোন ছিল। এসব ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করে রাশিয়া বাহিনী। জেলেনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, শত্রুর লক্ষ্য ছিল ইউক্রেন জুড়ে আমাদের এনার্জি অবকাঠামো ধ্বংস করা। দুর্ভাগ্যবশত রাশিয়া তেমন সফলতা পায়নি। এদিকে যুদ্ধ আর একতরফা নেই। ইউক্রেন ও রাশিয়ার ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে। গত সপ্তাহে মস্কোতে অন্তত 34টি ড্রোন দিয়ে হামলা করেছে ইউক্রেন। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ রাজধানীতে কিয়েভের এটি ছিল সবচেয়ে বড় ড্রোন হামলা, যেখানে এত বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মস্কোর রামেনস্কোয়ে ও কলোমেলস্কি ডিস্ট্রিক্ট এবং প্রধান বিমানবন্দর ডোমোদেদোভো শহরের কাছাকাছি উড়ে আসা 34টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী। তিনি আরও বলেন, হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় ডোমোদেদেভো, সেরেমেতেভো ও ঝুকোভো বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু সময় তাদের কার্যক্রম বন্ধ রাখার পর আবার চালু করে।